আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানবিজ্ঞানের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অভিনন্দন। আজকে আমরা আজকের ক্লাসে আলোচনা করব ইতিহাস প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধ। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ। আচ্ছা, শুরুতে একটু বলে রাখি, ইতিহাস প্রথম পত্রের যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব এমসিকিউ, বিশেষ করে এই অধ্যায়টার মাঝে আজকে যে আমরা যেই অধ্যায়টা নিয়ে ক্লাসটা করছি, ষষ্ঠ অধ্যায় প্রথম পত্রের, তো এটার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আমরা হাজির হয়েছি। যে এমসিকিউ যদি তোমরা বুঝে বুঝে, যেভাবে আমরা ক্লাসটা নিচ্ছি সেভাবে যদি বুঝে বুঝে সলভটা করার চেষ্টা করো, তাহলে তোমাদের পুরো অধ্যায়টা সম্পর্কে, পুরো অধ্যায়ের যতগুলো টপিক আছে, যতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, সবকিছু সম্পর্কে তোমরা একটা বেসিক আইডিয়া পেয়ে যাবা, এবং সেটাই তোমাদের পরীক্ষার সর্বোচ্চ কমনের নিশ্চয়তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো শুরু করছি দেরি না করেই আমাদের আলোচনা। আচ্ছা, এবার আসো, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম শহীদ শিক্ষক কে? প্রথম কোশ্চেনটা কি দেখো, এটা কিন্তু ঢাকা বোর্ড 2021-এ এসেছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং তোমাদের পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম শহীদ শিক্ষক কে? স্বাধীনতা সংগ্রামের যে একটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে বাংলাদেশের, এই স্বাধীনতা সংগ্রামটা কিন্তু শুধু কেবল মুক্তিযুদ্ধকে বোঝাচ্ছে না। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের একটু বুঝতে হবে। এই যে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম, যেটা শুরু হয়েছিল একেবারে পুরো ধরো তোমার 1947-এর পাকিস্তান এবং ভারত দুইটা রাষ্ট্রের যে জন্ম হয়, তখন এরপর থেকেই পাকিস্তানের শোষণের প্রেক্ষিতে বাংলাদেশের একটা স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল। এই সূচনা লগ্ন থেকে নিয়ে 1971-এর 16ই ডিসেম্বর বিজয় লাভ করা পর্যন্ত এই যে স্বাধীনতা সংগ্রাম, এই পুরো সংগ্রামটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এই পুরো সংগ্রামটার মাঝেই ইতিহাসের প্রথম শহীদ শিক্ষক, বাংলাদেশের ইতিহাসের প্রথম শহীদ শিক্ষক হচ্ছে ডক্টর শামসুজ্জোহা, যিনি 1969 সালের যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের সময় তিনি রাজশাহী ইউনিভার্সিটিতে শাহাদাত বরণ করেন। ঠিক আছে, রাজশাহী ইউনিভার্সিটির তিনি প্রফেসর ছিলেন। আচ্ছা, তাহলে তার নামটা কি পেয়ে গেলাম? ডক্টর শামসুজ্জোহা, শামসুজ্জোহা স্যার। এরপর আসো, আজ হতে বাংলাদেশ স্বাধীন এ কথা দ্বারা বঙ্গবন্ধু কি প্রকাশ করেছেন? আজ হতে বাংলাদেশ স্বাধীন, হ্যাঁ, এই কথা দ্বারা তিনি 26শে মার্চ প্রথম প্রহরে যে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেটা হচ্ছে এই কথাটা যে আজ হতে বাংলাদেশ স্বাধীন। ঠিক আছে, 26শে মার্চ প্রথম প্রহরে আমাদের 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস। ঠিক আছে, 26শে মার্চ আমাদের কি দিবস? স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছেন হচ্ছে আজ হতে বাংলাদেশ স্বাধীন। ঠিক আছে, তাহলে এটা কি? স্বাধীনতার ঘোষণা। ঠিক আছে, এরপরে আসো, মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয় কতজনকে? এটা খুবই সহজ একটা প্রশ্ন, তোমরা ছোটকাল থেকে এই জিনিসটা খুব প্র্যাকটিস করে আসছো। সেটা হচ্ছে বীর শ্রেষ্ঠ উপাধি পাওয়া মোট হচ্ছে 7 জন। ঠিক আছে, আমাদের মোট 7 জন বীর শ্রেষ্ঠ রয়েছে। এরপর আসো, বাংলাদেশের ইতিহাসে কত তারিখ কালো রাত হিসাবে পরিচিত? বাংলাদেশের যে ইতিহাস, ঠিক আছে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, পরিপূর্ণ ইতিহাসের মাঝেই এই ইতিহাসটার মাঝে কালো রাত হিসাবে আমরা কোনটাকে স্মরণ করি? ঠিক আছে, সেটা হচ্ছে, তোমরা একটু খেয়াল করলেই বুঝে যাবে, সেটা হচ্ছে কি 25শে মার্চ 1971। ঠিক আছে, এই রাত্রে কি করেছিল? পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে মানুষকে হত্যা করেছিল। বিশেষ করে তাদের টার্গেট ছিল হচ্ছে যারা হচ্ছে বুদ্ধিজীবী শ্রেণী এবং যারা আন্দোলনটাকে বেগবান করতে পারে, বিশেষ করে ছাত্র জনতা। ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ঢুকে হলগুলার ভিতরে একদম পুরা মনে করো যে লাগাতার ক্রস ফায়ার করছে। ঠিক আছে, কতজন যে মারা গেছে এটা হিসাব ছাড়া, এবং তারা সেই লাশগুলোকে গুম করে ফেলছে, বিভিন্নভাবে বিভিন্ন অকারেজ ঘটাইছে। এবং তারা যখন তাদের এই ভয়ঙ্কর কর্মকাণ্ডটা শুরু করে ফেলছে, তখনই শেখ মুজিব বুঝতে পারছে যে আসলে আর দেরি করা যাবে না, এবং তখনই সে স্বাধীনতার ঘোষণা 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণাটা দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে 25শে মার্চ 1971 এই রাতের মাঝে
পাকিস্তানিরা ভয়ঙ্কর নৃশংস গণহত্যা চালায়। অনেক মানুষ একদম পুরো কয়েক ঘন্টার মাঝে একদম পুরো সাফাই। এমন ভয়ঙ্কর গণহত্যার কারণে এই রাতটা যে হয়েছিল, এই কারণে এই রাতটা কালো রাত হিসেবে পরিচিত। ঠিক আছে, তাহলে বুঝতে পারলো তো কালো রাত কেন পরিচিত 25শে মার্চ 1971। আচ্ছা, এরপরে আসো, মুক্তিযুদ্ধে বীর উত্তম খেতাব প্রাপ্ত একমাত্র বেসামরিক ব্যক্তি কে? আচ্ছা, বীর উত্তম খেতাব প্রাপ্ত একমাত্র বেসামরিক ব্যক্তি হচ্ছে আব্দুল কাদের সিদ্দিকী। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবা, আব্দুল কাদের সিদ্দিকী তিনি হচ্ছেন বীর উত্তম খেতাব প্রাপ্ত একমাত্র বেসামরিক ব্যক্তি। আচ্ছা, এখন আসো, আইয়ুব খানের সামরিক শাসনামলে অভিনব সৃষ্টি কোনটি? তোমরা জানো আইয়ুব খান তিনি একজন স্বৈরাচারী শাসক ছিলেন। ঠিক আছে, তিনি প্রায় এক যুগের কাছাকাছি 10 বছরের উপরে বাংলাদেশ, বিশেষ করে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, এই দুইটা শাসক ছিলেন এবং প্রচন্ড রকমের শোষণের যে মাত্রা সেটা চালিয়েছিলেন এবং তার আমলে মানে খুব ভয়ঙ্কর রকমের অত্যাচার বাংলাদেশের মানে বাঙালিরা খুব শোষণের শিকার হয়েছিল। ঠিক আছে, তাহলে আইয়ুব খানের সামরিক শাসনামলে তার অভিনব একটা মানে অভিনব একটা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, বা এটা হচ্ছে ধরো তোমার শাসনতান্ত্রিক ব্যবস্থা, তিনি শাসনতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছিলেন। সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার নামটা হচ্ছে মৌলিক গণতন্ত্র। ঠিক আছে, এই মৌলিক গণতন্ত্র, যদিও এখানে সেই গণতন্ত্রের নামটা দিয়েছে, কিন্তু আসলে এখানে গণতান্ত্রিক কার্যক্রমের কোনো ছিটে ফোটাও ছিল না। ঠিক আছে, একটু ভাব ছিল কিন্তু ওইটাকে বলা যায় না, কারণ হচ্ছে এখানে স্থানীয় প্রতিনিধিত্ব ছিল না। ঠিক আছে, স্থানীয় জনগণ বা জনগণের সরাসরি ভোটে একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবে, বিষয়টা এরকম ছিল না। এখানে একদম পুরোপুরি সে একটা কারচুপির একটা ব্যবস্থা দাঁড় করায়। বুঝতে পারছো? তাহলে সেটার নামটা কি? মৌলিক গণতন্ত্র। এটা কার আমলে? আইয়ুব খানের সামরিক শাসন আমলে। ঠিক আছে, এখন আসো, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপট হলো মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থান, 11 দফা কর্মসূচি। নিচের কোনটি সঠিক? ঠিক আছে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট, স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট এটা হচ্ছে, মনে করো যে স্বাধীনতা ঘোষণাটা কবে হয়, ধরো তোমার 26শে মার্চ, সরি, স্বাধীনতা ঘোষণা হয় হচ্ছে 26শে মার্চ 1971-এর প্রথম প্রহরে। ঠিক আছে, এই তারিখটার প্রথম প্রহরে ঘোষণা হয়। যাই হোক, কিন্তু স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপটের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ কিন্তু প্রাসঙ্গিক না। ঠিক আছে, মুক্তিযুদ্ধ কিন্তু আরো মানে স্বাধীনতা ঘোষণার পরে শুরু হয়, কিন্তু স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপট মানে হচ্ছে আগেরকার ঘটনা, যে ঘটনাটা মূলত স্বাধীনতা ঘোষণার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। ঠিক আছে, তাহলে সেটা কি হতে পারে? স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল আগের ঘটনাগুলো, তার মানে এখানে হতে পারে গণ অভ্যুত্থান এবং 11 দফা কর্মসূচি। ঠিক আছে, এখন আসো, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 2 ও 3, অর্থাৎ সি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সারটা হচ্ছে সি। 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী প্রথম কোথায় আক্রমণ চালায়? এটা একটু খেয়াল করো। 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী পুরো মানে মনে করো যে বাংলাদেশ জুড়ে একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করেছিল, কিন্তু যে জায়গাটায় প্রথম আক্রমণ চালায় সেটা হচ্ছে ফার্ম গেট এলাকায়। বুঝতে পারছো? তাহলে কোন এলাকায় আক্রমণ চালায় সবার আগে? ফার্ম গেট এলাকা। এটা একটু মনে রাখবা, কারণ রাজারবাগ পুলিশ লাইন নিয়ে তোমাদের একটু কনফিউশন তৈরি হতে পারে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা ইপিআর সদর দপ্তর, এগুলো নিয়ে একটু কনফিউশন হতে পারে। ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, তাই না? ইপিআর তার মানে ইস্ট পাকিস্তান মানে পূর্ব পাকিস্তানের একটা ব্যাপার স্যাপার, সেজন্য হতে পারে যে মনে হতে পারে যে ইস্ট পাকিস্তান হবে, কিন্তু আসলে এটা হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটাও মানে মনে করো যে প্রথমে বিষয়টা এরকম না। রাজারবাগ পুলিশ লাইন মনে হতে পারে কেন? কারণ হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন থেকে প্রথম প্রতিরোধটা আসে। ঠিক আছে, 25শে মার্চ যে ওরা গণহত্যা শুরু করে, সেই গণহত্যার প্রথম প্রতিরোধটা আসে থেকে? রাজারবাগ পুলিশ লাইন থেকে। তাহলে আরেকটা আমাদের এমসিকিউ জানা হয়ে গেল, এবং সিকিউর জন্য তোমাদের জন্য খুব কাজে দিবে এই ব্যাপারটা। রাজারবাগ পুলিশ লাইনে প্রথম প্রতিরোধ, ঠিক আছে, প্রথম প্রতিরোধটা হয় হচ্ছে রাজারবাগ পুলিশ লাইনের অঞ্চলে। আর কোথায় আক্রমণ চালায়? আক্রমণটা চালায় হচ্ছে প্রথম ফার্ম গেট এলাকায়। ঠিক আছে, এরপরে আসো, বঙ্গবন্ধু কত তারিখে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন? কত তারিখে? 26শে মার্চ। ঠিক আছে, এটা কিন্তু 25শে মার্চ বললে হবে না। 25শে মার্চ রাত যদিও, কিন্তু 26শে মার্চ কিন্তু তখনই শুরু হয়ে গিয়েছিল প্রথম প্রহর। ঠিক আছে, তার মানে 12টার পরের সময়কার কথা বলতেছে।
এরপরে আসো, বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস কোনটি? এমন একটা দিবস যেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস পাশাপাশি জাতীয় দিবস। যদি স্পেসিফিকলি এই কোশ্চেনটাও আসে জাতীয় দিবস কোনটি, তাহলেও একই অ্যান্সার হবে, স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস। সেটা কোনটা? 26শে মার্চ। ঠিক আছে, স্বাধীনতা দিবস যে দিবসের মাঝে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। জাতীয় দিবস কেন 26শে মার্চ, কেন 16ই ডিসেম্বর নয়? কারণ হচ্ছে স্বাধীনতা বা বাংলাদেশ যে আলাদা স্বতন্ত্র একটা রাষ্ট্র, বা মনে করো যে তাদের যে একটা আলাদা পার্সোনালিটি, ঠিক আছে, বাংলাদেশ রিজিয়নটা সেই জিনিসটা গ্রো করে হচ্ছে 26শে মার্চের স্বাধীনতা ঘোষণা করার পর থেকে। ঠিক আছে, তার মানে সেটাই হচ্ছে আমাদের জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি পেয়ে যায়। তার মানে এটা কি হবে? জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবস উভয়টাই হচ্ছে 26শে মার্চ। ওকে, এরপরে আসো 11 নম্বর কোশ্চেনটা, নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত ও পরবর্তী প্রশ্নের উত্তর দাও। ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘর প্রদর্শনে গিয়ে একটি গ্যালারিতে সারি সারি লাশের ছবি দেখতে পায়। তার চোখে ভাসতে থাকে 71-এর সেই ভয়াল রাতের দৃশ্য, যা সে বইয়ের পাতায় ও টিভিতে দেখেছে। তাহলে উদ্দীপকে কোন রাতের কথা বলা হয়েছে? একটা রাত যে রাতের মাঝে মানে অনেক আক্রমণ, গণহত্যা, এরকম যে দৃশ্য, সেই দৃশ্যগুলো দেখতে পায়। ঠিক আছে, তাহলে সেই রাতটা কোনটা হতে পারে? একটু আগে আমরা সে বিষয়ে জেনেছি, 25শে মার্চ। ঠিক আছে, 25শে মার্চ রাতে পাকিস্তানিরা অপারেশন সার্চ লাইটের নামে একটা ভয়ঙ্কর নৃশংস গণহত্যা চালায়। উক্ত রাতে কি হয়? ঢাকায় 50,000-এর বেশি মানুষ হত্যা করা হয়। অবশ্যই এটা সঠিক। বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। নিচের কোনটি? তাহলে তিনোটাই এখানে জুৎসই। ঠিক আছে, তার মানে এখানে বঙ্গবন্ধুকেও তো গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। তারপরে হচ্ছে ঢাকায় 50,000-এর অধিক আরো বেশি মারা যায়। এরপরে হচ্ছে ধরো তোমার বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তার মানে আমাদের তিনটাই জুৎসই। তাহলে 1, 2, 3 অ্যান্সার হবে ডি। অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায়? অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায়? মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযান, এটা হবে না। সার্চলাইট দিয়ে শত্রুর সন্ধান করা, এটা তো আরো আগেই হবে না, বুঝতেই পারছো। মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তান হত্যাকাণ্ড, মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সর্বশেষ অভিযান, এটাও হবে না। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে কি, মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ড, তারা যে গণহত্যাটা চালিয়েছিল, ঠিক আছে, সেই গণহত্যাটাই হচ্ছে অপারেশন সার্চলাইট নামে পরিচিত। 25শে মার্চ রাতের গণহত্যা। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য কতজন নারী বীর প্রতীক খেতাব অর্জন করেন? কতজন বলো তো, বলতে পারবা? মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য মোট 2জন নারী, ঠিক আছে, মোট হচ্ছে কয়জন নারী? 2জন নারী বীর প্রতীক খেতাব অর্জন করেন। তারা কে কে বলতে পারবা? 1 নম্বর হচ্ছে তারামন বিবি, মনে রাখবা, তারামন বিবি। আরেকজন হচ্ছে সিতারা বেগম। যদি স্পেসিফিকলি কোনো সময় প্রশ্ন আসে, তাহলে 1 নম্বর হচ্ছে তারামন বিবি, 2 নম্বর হচ্ছে সিতারা বেগম। ঠিক আছে, তাহলে তারামন বিবি এবং সিতারা বেগম তারা কি করে? মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য নারী বীর প্রতীক খেতাব অর্জন করে। ঠিক আছে, ফ্রিডম ফাইটার বলতে কি বোঝায়? এটা খুব সহজ একটা প্রশ্ন, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা। ফ্রিডম ফাইটার মানে কি? মুক্তিযোদ্ধা। তারপর আসো, মুক্তিযুদ্ধে নারীরা অবদান রাখে অস্ত্রচালনা ও গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে। আসলে নারীরা কি অস্ত্রচালনা এবং গেরিলা যুদ্ধের আসলে কি প্রশিক্ষণ গ্রহণ করে? হ্যাঁ, আসলেই তারা অনেক ক্ষেত্রে অবদান রেখেছিল। অস্ত্রচালনা, গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করার মতো ঘটনা ঘটেছিল। ঠিক আছে, নারীরা এত বেশি আত্মত্যাগী ছিল মুক্তিযুদ্ধের ক্ষেত্রে। তাহলে আমাদের এই পয়েন্টটা অবশ্যই হচ্ছে অস্ত্রচালনা এবং গেরিলা যুদ্ধে নারীরা অংশগ্রহণ করে। তারপরে দেখো, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা ও শুশ্রূষা করে, অবশ্যই 2 নম্বর পয়েন্টটা হবে। মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দান করে, তার অনেক নারী মনে করো যে তাদের বাসায় আশ্রয় দান করে। এরপরে হচ্ছে এরকমও ঘটনা ঘটেছে, নিশ্চয়ই তোমরা বিভিন্ন মুভিতে দেখেছো, যে মুক্তিযোদ্ধা মানে হয়েছে কি, যে বাড়ির মাঝে নিজের ছেলে যদি থাকে, সেই ছেলে যদি মনে করো যে একটু কম বয়স্ক, তো চিন্তা করলো যে মানে সে মুক্তিযোদ্ধা না, কিন্তু আরো কয়েকজন আছে মুক্তিযোদ্ধা। এখন পাক হানাদার বাহিনী তারা আক্রমণ করার সময় যখন চলে আসলো, তখন তারা কি করে? নিজের ছেলেদেরকে উৎসর্গ করে দিচ্ছে। মায়েরা নিজের ছেলেদেরকে বলছে যে এ হচ্ছে মুক্তিযোদ্ধা, এরে ধরে মারো। কিন্তু তার ভেতরে পাকিস্তানি বাহিনী জানে, রাজাকারদের মাধ্যমে জানছে যে এটার ভেতরে মুক্তিযোদ্ধা আছে, কিন্তু সে তার ছেলেকে উৎসর্গ করে তার ঘরে যে মুক্তিযোদ্ধারা আসলে আশ্রয় নিয়েছিল তাদেরকে হাইড করে। ঠিক আছে, এরকম আত্মোৎসর্গী মারা ছিলেন।
তো নারীদের ক্ষেত্রে মানে তাদের এরকম অনেক বড় বড় আত্মত্যাগী ভূমিকা ছিল। তার মানে মুক্তিযুদ্ধে নারীরা অবদান রাখে, তাহলে এখানে তিনটাই জুৎসই, তার মানে ডি হবে অ্যান্সার, 1, 2 এবং 3। পাকিস্তান ভারতকে আক্রমণ করে কত তারিখে? কত তারিখে পাকিস্তান ভারতকে আক্রমণ করে? এটা কিন্তু মনে রাখবা, বাংলাদেশ না কিন্তু, এটা কিন্তু কার কথা বলছে? ভারতের কথা বলছে। কত তারিখে আক্রমণ করে? 3রা ডিসেম্বর আক্রমণ করে পাকিস্তান, সরাসরি ভারতকে আক্রমণ করে বসে। এবং 3রা ডিসেম্বর যে আক্রমণ করে সেরই প্রেক্ষিতে 4ঠা ডিসেম্বর কি হয়? 4ঠা ডিসেম্বর মিত্র বাহিনী গঠিত হয়। ঠিক আছে, বাংলাদেশ এবং ভারতীয় বাহিনী মিলে মিত্র বাহিনী গঠিত হয়। তাহলে আক্রমণটা করে কত তারিখে? 3রা ডিসেম্বর। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য করে কোন দেশ? সবচেয়ে বেশি সাহায্য করে অবশ্যই ভারতের নামটা চলে আসবে। ঠিক আছে, স্বার্থ থাকুক, স্বার্থ কতটুকু ছিল, কি পরিমাণ ছিল, সেগুলো তো পরের আলোচনা, কিন্তু আসলে স্বার্থ নিয়েই হোক যেমনি হোক ভারত আসলে সাহায্য করেছিল। ঠিক আছে, এরপরে আসো, কত তারিখে বাংলাদেশকে ভারত স্বীকৃতি দেয়? কত তারিখে স্বীকৃতি দেয়? 6 ডিসেম্বর 1971। ঠিক আছে, এটা মনে রাখবা, এটা সব পরীক্ষার জন্য তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, এইচএসসির পরবর্তী যত ধরনের, মানে প্রত্যেকটা এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, মানে ভবিষ্যতের প্রত্যেকটা পরীক্ষার জন্য। ঠিক আছে, শুধু কেবল এইচএসসির জন্য না। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের এই অ্যান্সারটি কি গেল? 6 ডিসেম্বর 1971 সালে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ওকে, এখন আসো, মুক্তিযুদ্ধে ভারতীয় সরকার ও জনগণের ভূমিকা কি ছিল? ভারতীয় সরকার ও জনগণ কিভাবে মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল? 1, বাঙালি সৈন্যদেরকে প্রশিক্ষণ। ঠিক আছে, অনেক বাঙালি, ধরো তোমার 1 কোটিরও বেশি শরণার্থী ভারতে যায়, বুঝছো? এটা মানে মনে করো একটা হিসাব মতে। তো তাহলে তারা যেই কাজটা করেছিল বাঙালি সৈন্যদেরকে নিয়ে, বাঙালি সৈন্যরা মূলত, তারা তো মনে করো যে কৃষক, দামাল ছেলেরা, তারপর হচ্ছে ছাত্র জনতা, সবাই কি করতো? ভারতে গিয়ে অস্ত্র পরিচালনার ট্রেনিং নিত, এবং সেই ট্রেনিংটা নিয়ে আবার দেশে এসে তারপরে মুক্তিযুদ্ধের মাঝে মুক্তিযোদ্ধা হিসেবে যোগদান করতো। ঠিক আছে, তাহলে 1 নম্বর পয়েন্ট যেটা, সেটা জুৎসই বাঙালি সৈন্যকে প্রশিক্ষণ। ঠিক আছে, এরপরে আসো 2 নম্বর পয়েন্ট, বাঙালির সাথে যৌথ বাহিনী গঠন। এটাও ভারত করে, অবশ্যই তোমরা জানো যে 4ঠা ডিসেম্বর যৌথ বাহিনী গঠন করে। বাঙালি জনগণকে আশ্রয় ও সেবা দেওয়া, শরণার্থীদেরকে তারা আশ্রয় ও সেবা দেয়। ঠিক আছে, তাহলে আমাদের 3টা অ্যান্সারই জুৎসই হচ্ছে, 3টা অ্যান্সারই কারেক্ট হবে। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে ডি। ঠিক আছে, সরি, যে দেখো অ্যান্সারটা হচ্ছে ডি। এখন আসো পরবর্তী প্রশ্ন, মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কোথায়? কলকাতার পার্ক সার্কাস এভিনিউতে। এটা তো হওয়ার মতো কোনো বিষয় না, তার মানে এটা ক্রস। আগরতলা, এটাও হবে না। মেহেরপুরের অম্রকাননে। ঠিক আছে, চট্টগ্রামের সার্কিট হাউসে, এটাও হবে না। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে? আগরতলায় না, মেহেরপুরের অম্রকাননে। ঠিক আছে, বৈদ্যনাথ তলা বলা হয় অম্রকানন। আচ্ছা, তাহলে কলকাতার পার্ক সার্কাস হাউস এভিনিউ, আগরতলা, চট্টগ্রাম সার্কিট হাউস, এই 3টা অপশন হচ্ছে না, হচ্ছে কি আমাদের মেহেরপুর নামটা ভালো করে মনে রাখবা, বুঝছো? এখন আসো আরেকটা ব্যাপার তোমাদের সাথে আলোচনা করি, সেটা হচ্ছে যে মুজিবনগরের যে, মানে বাংলাদেশের যে অস্থায়ী সরকার মুজিবনগর, তাদের সদর দপ্তরটা কোথায় ছিল? ঠিক আছে, তাদের সদর দপ্তর ছিল হচ্ছে কলকাতার 8 নং ফুলার রোডে। বুঝতে পেরেছো? তাহলে সরি, 8 নং থিয়েটার রোড, ফুলার রোড না, থিয়েটার রোড। তার মানে কলকাতায় ছিল। কি ছিল তাদের? সদর দপ্তর। সদর দপ্তরটা কলকাতায় ছিল, কিন্তু তারা শপথ গ্রহণ করে হচ্ছে মেহেরপুরের অম্রকাননে। এবং কত তারিখে শপথ গ্রহণ করে বলতো? 17ই এপ্রিল। ঠিক আছে, 17ই এপ্রিল 1971 তারা শপথ গ্রহণ করে। ঠিক আছে, 17 এপ্রিল 1971 মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। মুজিবনগর সরকারের কাজ কি ছিল? মুক্তিযুদ্ধে পাকিস্তানকে সহায়তা করা? এটা তো হবে না, পাকিস্তানকে কেন সহায়তা করবে? মুজিবনগর সরকার গঠিত হয়েছেই তো হচ্ছে মুক্তিযুদ্ধকে পরিচালনা করার জন্য, মুক্তিযুদ্ধকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা, এটাও না। বাংলাদেশের শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা, এটাও না। বুঝতে পারছো? তার মানে অ্যান্সারটা হবে বি। এবার আসো, মুজিবনগর সরকার কত তারিখে শপথ নেয়? একটু আগে আলোচনা করেছি, মুজিবনগর সরকার 17ই এপ্রিল 1971 শপথ গ্রহণ করে। মুজিবনগরের পূর্ণ নাম কি? পূর্ণ নাম হচ্ছে বৈদ্যনাথ তলা। ঠিক আছে, বৈদ্যনাথ তলা, বর্তমানে মেহেরপুরের মুজিবনগর। তাহলে এটার নামটা কি? বৈদ্যনাথ তলা। মেহেরপুর, তোমাদের কনফিউশন লাগতে পারে যে মেহেরপুর অ্যান্সার হবে কিনা, কিন্তু স্পেসিফিকলি যদি আমরা বলতে চাই, এটা হচ্ছে বৈদ্যনাথ তলা। মেহেরপুর তো ঠিক আছে, মেহেরপুরের একটা অংশ বৈদ্যনাথ তলা, তবে মুজিবনগরের পূর্ব নাম যেহেতু মুজিবনগরটা ডাইরেক্ট দিয়ে দিছে, সুতরাং যে অংশটা হবে সেই অংশটা এখানে অ্যান্সার করতে হবে।
তার মানে অ্যান্সারটা হবে হচ্ছে কি এ, বৈদ্যনাথ তলা। আচ্ছা, তিনি মুজিবনগর সরকারের কোন পদের দায়িত্ব ছিলেন? এখানে মনে করো যে সৃজনশীলের ওই অংশটা কেটে গেছে। তো এখানে ব্যাপারটা ছিল কি যে তোমার ধরো তোমার এখানে হয়তো তাজউদ্দিন আহমেদ কিংবা হচ্ছে ধরো তোমার নজরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম, তাদের কারো সম্পর্কে আলোচনা হয়েছে। তার মানে সৈয়দ নজরুল ইসলাম যদি হয়, ঠিক আছে, তাহলে তিনি কিসের দায়িত্বে ছিলেন বলতো? সৈয়দ নজরুল ইসলাম তিনি ছিলেন হচ্ছে অস্থায়ী রাষ্ট্রপতি, ঠিক আছে। আর হচ্ছে তাজউদ্দিন আহমেদ তিনি ছিলেন হচ্ছে প্রধানমন্ত্রী, ঠিক আছে। তাজউদ্দিন আহমেদ কি ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন। আর সৈয়দ নজরুল ইসলাম ছিলেন হচ্ছে অস্থায়ী রাষ্ট্রপতি, ঠিক আছে। এরপর আসো, মুক্তিযুদ্ধের প্রধান সেনানায়ক কে ছিলেন? প্রধান সেনানায়ক ছিলেন হচ্ছে জেনারেল আতাউল গনি ওসমানী, ঠিক আছে। আতাউল গনি ওসমান ছিলেন হচ্ছে প্রধান সেনানায়ক। পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে কে কে? দেখো এখানে সহজেই অ্যান্সার করতে পারবা, ইপিআর, ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, এটা ঠিক আছে, আনসাররাও ইয়া করে। আর আলবদর যারা, তারা তো হচ্ছে মুক্তিযুদ্ধের ক্ষতি করে কিভাবে? তা হচ্ছে পাকিস্তান মানে ইনফরমার হিসেবে কাজ করে। ইনফরমার বলতে হচ্ছে গুপ্তচর, বা হচ্ছে ধরো তোমার মুক্তিবাহিনীকে ধরিয়ে দেওয়া, তারপরে হচ্ছে বিভিন্ন দুর্বল দিকগুলো পাকিস্তানিদের সামনে তুলে ধরা। এই যে ব্যাপারে আলবদররা খুব বাজে কাজ করেছিল, রাজাকারের কাজ করেছিল, ঠিক আছে। তাহলে ওই যে রাজাকারের সাথে আলবদরও বলা হয়, ঠিক আছে। আলবদর একটা সংগঠন ছিল, যে সংগঠনটার কাজই ছিল হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, পাকিস্তানিদেরকে সহযোগিতা করা। বুঝতে পেরেছো? তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 1 ও 2, ঠিক আছে, আলবদরটা হবে না। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি কোন ভাষায় ছিল? কোন ভাষায় স্বাধীনতার ঘোষণা দেয়? কোন ভাষায় ঘোষণা দেয় বলতো? ইংরেজি ভাষায়। এখানে দেখো রিসেন্টলি একটা মুভি খুব মানে সমালোচিত হয়েছে, সেটা হচ্ছে যে আফরান নিশো যে মুভিটার মাঝে অভিনয়টা করেছিল, মানে বঙ্গবন্ধুর রোল প্লে করেছিল। তো সে কিন্তু তার মুভির মাঝে যে ঘোষণাটা পত্র পাঠ করে, হ্যাঁ, বঙ্গবন্ধুর রোল প্লে করতে গিয়ে, সেটা কিন্তু সে বাংলা ভাষায় পাঠ করে, ঠিক আছে। অথচ এটা কিন্তু একটা ঐতিহাসিক মুভি ছিল, দরকার ছিল হচ্ছে ডাইরেক্ট ইংরেজি ভাষাটা দেয়া, ইংরেজি ভাষা না দিয়ে সরাসরি বাংলা ভাষায় দেয়। তার মানে সে একদম পুরা মানে মুভিটা ঐতিহাসিক যে প্রেক্ষাপট সেটাকে পরিপূর্ণভাবে ধারণ করতে পারে নাই, ঠিক আছে। তোমরা এটার ক্ষেত্রে যদি সমালোচনা জেনে থাকো, তাহলে তোমাদের এই কোশ্চেন অ্যান্সার করতে একদম ইজি। কারণ হচ্ছে সেখানে তারা অভিনয়টা করে হচ্ছে বাংলায়, কিন্তু আসলে হবে হচ্ছে ইংরেজিতে। মুজিবনগর সরকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে, তখন সেটা হচ্ছে ইংরেজিতে পাঠ করে, ঠিক আছে। এরপর আসো, ভারত সরকার শরণার্থীদের জন্য যা করে সেটা হচ্ছে হাজার হাজার আশ্রয় শিবির স্থাপন করে, শরণার্থীদের খাদ্যের ব্যবস্থা করে, শরণার্থীদের স্থায়ী বসবাসের ব্যবস্থা করে। স্থায়ী বসবাসের ব্যবস্থা তো করে না, তাই না? অস্থায়ীভাবে জাস্ট তাদেরকে আশ্রয় দেয়, যাতে করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের জন্য একটা সুবিধা হয়, ঠিক আছে। তাহলে প্রথম দুইটা হবে, এটা হবে না। তার মানে 1 ও 2 আনসার। উদ্দীপকটি পরে প্রশ্নের উত্তর দাও। একজন নেতা যিনি শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে সুদীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন এবং সেই সাথে বাঙালি জাতিকে বঙ্গবন্ধুর স্বপ্নের ভূখণ্ড উপহার দিয়েছেন। এখানে আসলে বঙ্গবন্ধুকে একটু বেশি তেল মারা হয়েছে, যাই হোক, ওটা ব্যাপার না। দেখো যে একজন নেতা যিনি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, এটাই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুজিবনগর সরকারে? সেটা হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। আর তাজউদ্দিন আহমেদ কে ছিলেন? প্রথম প্রধানমন্ত্রী, ঠিক আছে, মানে সরি, অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে তাজউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ছিলেন হচ্ছে প্রধানমন্ত্রী, আর সৈয়দ নজরুল ইসলাম তিনি ছিলেন হচ্ছে অস্থায়ী রাষ্ট্রপতি, ঠিক আছে, মনে থাকবে। এরপর আসো, মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান কোনটি? সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ছিল হচ্ছে চরমপত্র। এটা ইউনিভার্সিটি অ্যাডমিশনে বারবার আসে এই কোশ্চেনটা, বুঝছো। এইচএসসির ক্ষেত্রে আসছে বিগত সালগুলোতে, এখানে হয়তো এই জিনিসটা উল্লেখ করে নাই। চরমপত্রটা কিন্তু খুবই মনে করো যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান, কারণ এটার মাধ্যমে হইতো কি যে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের প্রতি অনেক বেশি মনে করে অনুপ্রেরণা পেত, ঠিক আছে, একটা অন্যরকম বল পেত, ভিতরের মাঝে একটা অন্যরকম অনুপ্রেরণা শক্তি পেত এই চরমপত্র অনুষ্ঠানের মাধ্যমে। সুতরাং মানে সেই জন্য এই জিনিসটা অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে। উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গেটিসবার্গ নামক স্থানে আমেরিকার বাসীর উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ ভাষণ দেয়। তাহলে এই গুরুত্বপূর্ণ ভাষণের ক্ষেত্রে আমাদের পাঠ্য বইয়ের কোন মানে এমন কোন পার্সন, যে পার্সনের ভাষণটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল? সেটা হচ্ছে নিশ্চয়ই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের যে রেসকোর্স ময়দানের ভাষণ, ঠিক আছে। সেই ভাষণটা যেমনই হোক না কেন, সেটা কিন্তু সত্যি একটা হৃদয়গ্রাহী ভাষণ ছিল,
ঠিক আছে? এবং বাঙালির স্বাধীনতার যেই স্বপ্নদ্রষ্টা, তো যত কিছুই হোক না কেন সেটা কিন্তু সেই ভাষণের সাথে একটা প্রাসঙ্গিকতা ছিল। তাহলে উক্ত নেতার ভাষণের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন নেতার ভাষণের সাথে মিলে যায়? সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ। ঠিক আছে, এরপরে আসুন, মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে? কোন তারিখে মুজিবনগর সরকারটা গঠিত হয়? সেটা হচ্ছে এর আগেও কয়েকবার গিয়েছে, 1971 সালের 17ই এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের প্যাচ লাগতে পারে। শপথ গ্রহণ করে কত সালে? 17 এপ্রিলে। কিন্তু গঠিত হয় হচ্ছে 1971 সালের 10 এপ্রিল। ঠিক আছে, তার মানে এটাই হবে কারেক্ট অ্যান্সার। কিন্তু এটা কিন্তু অ্যান্সার হবে না, বুঝছো? তাহলে শপথ গ্রহণ করে 17 এপ্রিল, কিন্তু গঠিত হয় হচ্ছে কত তারিখে? 1971 সালে 10 এপ্রিলে। ওকে, এখন দেখো মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রধানমন্ত্রী কয়েকবারই আলোচনা করেছিলাম। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে তাজউদ্দিন আহমদ। আচ্ছা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র শীর্ষক গ্রন্থের লেখকদের মাঝে কে উল্লেখযোগ্য? ঠিক আছে, এখানে কে আছে বলতো? এখানে যিনি উল্লেখযোগ্য তিনি হচ্ছেন হাসান হাফিজুর রহমান। এই নামটা মনে রাখবে, হাসান হাফিজুর রহমান খুবই গুরুত্বপূর্ণ একজন লেখক। এবং তোমার মুক্তিযুদ্ধের যেসব দলিলপত্র, তারপর হচ্ছে বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন দলিলপত্রের ক্ষেত্রে ওনার খুব গুরুত্বপূর্ণ অবদান আছে, হাসান হাফিজুর রহমান। ওকে, নামটা খুব ভালো করে মনে রাখবা, হাসান হাফিজুর রহমান। আচ্ছা, ঠিক আছে, আজকে আমাদের এই টেস্ট পেপার সলভের এই অধ্যায়টার মাঝে অর্থাৎ ষষ্ঠ অধ্যায় যেটা ছিল সেটার সলভ ক্লাসটা এই পর্যন্তই ছিল। তোমরা যদি এগুলো একটু ভালো করে একটু চর্চা করে নাও তাহলে ইনশাল্লাহ তোমাদের জন্য ইনাফ হয়ে যাবে। ঠিক আছে, এই চ্যাপ্টারের জন্য এই জিনিসগুলো ইনাফ হয়ে যাবে। এবং তোমরা এগুলো ভালো করে বুঝতে পারলে, যেভাবে আলোচনাগুলো করলাম সেগুলো যদি ভালো করে বুঝতে পারো, ইনশাল্লাহ তোমাদের সৃজনশীল যে কোশ্চেন সেটাও খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবা, বুঝছো? তোমাদের জন্য শুভকামনা রইলো, এ প্লাসের জন্য সকলের জন্যই শুভকামনা রইলো। ভালো থাকবে, দেখা হচ্ছে অন্য আরেকটি ক্লাসে অন্য আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।